আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, অত্যন্ত গরম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, তাই বরাবরের মতোই শুরুটা করি প্রশ্ন দিয়ে। প্রশ্নটা হলো যে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখার কথা বলা হচ্ছিল, সেই আওয়ামী লীগই কি এবার সরি বললেই নির্বাচনে অংশ নিতে পারছে বা ভোটে ঢুকে যেতে পারছে? এই যে ইউটার্ন, এটা কি হঠাৎ করেই ইউনূস সরকারের নিজস্ব সিদ্ধান্ত, প্রফেসর ইউনূসের নিজের সিদ্ধান্ত, নাকি ওয়াশিংটন থেকে আসা এক নীরব কিন্তু শক্ত বার্তার ফল? আজ আমরা সেই বিষয়টি খোলাসা করে আলোচনা করতে চেষ্টা করব। মোহাম্মদ ইউনূসের এই এক লাইনের বক্তব্য এখন বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় তুলেছে। তিনি বলেছেন, আওয়ামী লীগ যদি তাদের দুঃশাসন ও দমনমূলক শাসনের জন্য ক্ষমা চায়, তাহলে রাজনৈতিক সমঝোতার সুযোগ তৈরি হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই বক্তব্য কি সত্যি কোনো নৈতিক আহ্বান, নাকি কূটনৈতিক চাপে নেওয়া রাজনৈতিক ইউটার্ন? যে কারণে আমি এভাবে কথাটা শুরু করেছি, কারণ এই কথাগুলোর যে টাইমিং, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাত্র 2 দিন আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান 5 দিন তিনি বাইরে ছিলেন, যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাত মিলিয়ে এই 2 দেশ সফর শেষে তিনি দেশে ফিরেছেন 2 দিন আগে। ওয়াশিংটনে তিনি বৈঠক করেছেন স্টেট ডিপার্টমেন্টের শীর্ষ 2 কর্মকর্তার সঙ্গে। এর একজন হলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি এলিসন হুকার। এদের সঙ্গে তিনি কথা বলেছেন। এটি নিয়ে কালো আমরা একটি কন্টেন্ট করেছিলাম, সেটি অন্য বিষয়। ঢাকার কূটনৈতিক এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে আলোচনার মূল বিষয় ছিল আসন্ন নির্বাচন, মানে হুকারের সঙ্গে এবং পল কাপুরের সঙ্গে খলিলুর রহমানের আলোচনার মূল বিষয় ছিল 12 ফেব্রুয়ারির নির্বাচন। কি ছিল এই নির্বাচন, কতটা গ্রহণযোগ্য হবে এবং আদৌ তা অন্তর্ভুক্তিমূলক হচ্ছে কিনা, ইনক্লুসিভ হচ্ছে কিনা। এখানেই আসে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথাটি। ওয়াশিংটন প্রকাশ্যে কখনো বলেনি কিন্তু যে আওয়ামী লীগকে নির্বাচনে রাখতেই হবে, আনতেই হবে, এটা কিন্তু বলেনি। কিন্তু ইতিহাস বলছে যুক্তরাষ্ট্র সাধারণত মুখে নয়, নীরব কূটনীতির মাধ্যমেই চাপ তৈরি করে। আর সেই নীরব চাপের মধ্যেই হঠাৎ করে মোহাম্মদ ইউনূস বলছেন, ক্ষমা চাইলে আওয়ামী লীগের জন্য দরজা খোলা হতে পারে, রাজনীতির দরজা, নির্বাচনের দরজা। এখানে আরো একটি ক্লু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, আপনারা হয়তো অনেকে দেখেছেন। ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালন করা সাবেক 2 জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিক অ্যালবার্ট গম্বিস এবং মোর স্ট্যান, এই 2 জন প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে গতকাল রাতে, মঙ্গলবার রাতে যমুনায় সাক্ষাৎ করেছেন। ওই সাক্ষাৎকালে, ওই বৈঠকে ইউনূস বলেছেন, সাবেক শাসকরা মানে আওয়ামী লীগ এখনো তাদের অপরাধ অস্বীকার করে যাচ্ছে। এই কথাটি তিনি এর আগেও বলেছেন, কিন্তু গতকাল আবারও বলেছেন। এবং এরপরে যেটি বলেছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি ফলে এই যে অপরাধ অস্বীকার করার কারণে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করতে পারেননি, বা এটি শুরু করবার পরিবেশ তৈরি হয়নি। এটি নিয়ে একবার কথা হয়েছিল, কিন্তু তখন আইন উপদেষ্টা বলেছিলেন যে আমরা এটি গঠনের বিষয়ে ভাবছি, পরে আর এটি নিয়ে আলোচনা অগ্রসর হয়নি। তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে ওই বৈঠকে গম্বিস এবং টোনের সাথে ওই বৈঠকে আওয়ামী লীগকে নিয়ে নিশ্চয়ই কথা হয়েছে, এবং ওই 2 কূটনীতিক হয়তো মার্কিন কোন স্পষ্ট বার্তা মোহাম্মদ ইউনূসকে বলেছেন বা তার কাছে হস্তান্তর করেছেন, তাকে জানিয়েছেন। এর প্রেক্ষিতেই হয়তো ইউনূস বলেছেন, সত্য এবং জাতীয় পুনর্মিলন, রিকনসিলিয়েশন তখনই আসে যখন আপনি স্বীকার করেন যে আপনি ভুল ছিলেন, মানে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলছেন, যখন আপনি আপনার অপরাধের জন্য অনুশোচনা ও অনুতাপ দেখান এবং সঠিক পরিবেশ সৃষ্টি করেন। একথা সত্য, এটি আওয়ামী লীগের জন্য তিনি এর আগেও বলেছেন। কিন্তু তিনি বলছেন এখন পর্যন্ত তাদের, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের কোনো অনুতাপ নেই,
বরং তারা দাবি করছে জুলাই আন্দোলনের সময় নিহত যুবকদের হত্যা করেছে সন্ত্রাসীরা। তাদের অপরাধের পাহাড় সমান প্রমাণ আছে, মানে আওয়ামী লীগের অপরাধের পাহাড় সমান প্রমাণ আছে, সেগুলো সব জঘন্য অপরাধ, তবু তারা সম্পূর্ণ অস্বীকার করে আসছে, এটি ইউনূস বলছেন। আবার তিনি বলছেন এই আলোচনার পরে আবার আরো একটি ইস্যুতে তিনি বলছেন যে নির্বাচন 12 ফেব্রুয়ারিতেই হবে, একদিন আগেও নয় একদিন পরেও নয়, মানে এই জায়গায় তিনি খুব দৃঢ় আছেন এবং বলছেন যে শেখ হাসিনার সমর্থকদের দায়ী করে ইউনূস বলেন তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সমর্থকেরা নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ভুয়া খবর ও অপতথ্য ছড়াচ্ছে। আসলে ইউনূসের গতকাল রাতের আহ্বান তার আগের বক্তব্যগুলোর সঙ্গে স্পষ্টতই কিছুটা সাংঘর্ষিক, কারণ এর আগেও ইউনূস সরকার এবং তার ঘনিষ্ঠ রাজনৈতিক শক্তিগুলো বলেছিল আওয়ামী লীগের দুঃশাসনের বিচার ছাড়া তাদেরকে রাজনীতিতে সুযোগ দেওয়ার প্রশ্নই আসে না, রাজনীতিতে ফিরবার সুযোগ দেওয়া যাবে না। তাহলে হঠাৎ এই নমনীয়তা কেন? বিশ্লেষকরা বলছেন এখানে আন্তর্জাতিক সমীকরণই বড় ফ্যাক্টর। আপনারা তো জানেন যে ভারত শুরু থেকেই চেয়েছে বাংলাদেশের নির্বাচন যেন কোনো বড় রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে না হয়, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক হয়, সব দল অংশ নিতে পারে। যুক্তরাষ্ট্র চায় এমন একটি নির্বাচন যেটাকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করা যাবে না। এই দুই চাপের মাঝখানে দাঁড়িয়ে ইউনূস সরকারের সামনে বিকল্প হয়তো খুব বেশি নেই। তাই ক্ষমা শব্দটি এখন আসলে হয়ে উঠেছে রাজনৈতিক টুল। প্রশ্ন হলো এটি কি সত্যি নৈতিক অনুশোচনার প্রশ্ন, নাকি দায় স্বীকার করে নতুন শর্তে রাজনীতিতে ফেরার সুযোগ মাত্র, মানে যেটি এখন ইউনূস সাহেব করে নিজেও পার পেতে চাইছেন। আবার এখনকার রাজনীতির দিকে যদি খেয়াল করেন দেখবেন বিএনপি পুরোপুরি নির্বাচনী মোডে আছে। তারেক রহমান দেশে ফেরার পর বিএনপির পালে অবশ্যই কিছুটা হাওয়া লেগেছে। বিএনপি এখন প্রকাশ্যে জামাতে ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, জায়গায় জায়গায় তাদের ভিতরে লাগালাগি আছে। বিএনপি চায় নির্বাচন হোক, কিন্তু এমন ভাবে যাতে হঠাৎ করে নতুন কোন সমীকরণ তৈরি না হয়। তাই এই ক্ষমা চাওয়া যদি আওয়ামী লীগ চায় এবং ক্ষমা চাইলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ যদি পেয়েই যায় আওয়ামী লীগ, সেটা কিভাবে নেবে বিএনপি এবং জামাত, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রাজনীতির এই মুহূর্তের যে বাতাবরণ সেখানে। কারণ আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তন মানে যদি হয়, পুরো মাঠটাই তখন নতুন করে বদলে যাবে, নির্বাচনের মাঠ, রাজনীতির মাঠ পুরো বদলে যাবে। তবে একটা বড় প্রশ্ন এখনো অমীমাংসিত। এই যে আমরা ক্ষমা চাওয়ার কথা বলছি, ইউনূস সাহেব বলেছেন, আসলে আওয়ামী লীগ কি আদৌ ক্ষমা চাইবে? তাদের টোন কি, তারা কি বলছে সেটিও তো বোঝা দরকার। এক হাতে তো আর তালি বাজবে না। চলুন দেখি আওয়ামী লীগ আজকাল কি বলছে। শেখ হাসিনা এবং তার দল বলছে নো ভোট, নো ভোট, মানে বাংলা করলে দাঁড়ায় মানে নৌকা না থাকলে কোনো ভোট নয়। নৌকা হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক, এটি তো নেই এখন জানেন, এটাই এখন আওয়ামী লীগের স্লোগান। গতকাল মঙ্গলবার এই স্লোগান দিয়েই দেশবাসীর কাছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে আয়োজিত যেটি হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের ডাক দিয়েছেন ক্ষমতাচ্যুত এবং নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের তরফে প্রকাশিত 1.5 পাতার আবেদন পত্রে জাতির 1.5 পাতার একটি পত্র, সেখানে জাতির উদ্দেশ্যে শেখ হাসিনা আর্জি জানিয়েছেন ফ্যাসিস্ট ইউনূস জঙ্গি পাহারায় ভোট করাতে চায়, সেই ভোট দিতে যাবেন না। যে ব্যালটে নৌকা প্রতীক থাকবে না, যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, সেখানে আমাদের সমর্থক মানে আওয়ামী লীগের সমর্থক কোন ভোটারেরা কেউ ভোট কেন্দ্রে যাবেন না, এটি তার তরফ থেকে আহ্বান। মাস 3 আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারেও ভোট বয়কটের ইঙ্গিত দিয়েছিলেন শেখ হাসিনা। তাহলে বোঝা গেল যে এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থান নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া নিয়ে। আবার যদি মনে করা হয় যে আওয়ামী লীগ সত্যি ক্ষমা চায়, কারণ রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নেই, তো যদি ক্ষমা চায় সেটা কি আওয়ামী লীগের জন্য রাজনৈতিক আত্মসমর্পণ হবে?
নাকি বহুদিন পর নির্বাচনী রাজনীতিতে ফেরার কৌশলী চাল হবে? প্রধান উপদেষ্টা ইউনূসের একটি বাক্য আজ বাংলাদেশের রাজনীতিকে দাঁড় করিয়ে দিয়েছে এক বড় ক্রসরোডে। এই রাস্তা কোথায় গিয়ে শেষ হবে ঘোষিত তফসিল অনুযায়ী, মানে 12ই ফেব্রুয়ারি অনুযায়ী এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, নাকি নতুন তফসিল ঘোষণার উপলক্ষ তৈরি হবে, নতুন তফসিল ঘোষণা করা হবে? কারণ আওয়ামী লীগ যুক্ত হলে তো তফসিল বদলাতেই পারে, এমন রেকর্ড অতীতে কিন্তু আছে। নাকি নতুন সমঝোতায় পথ চলা শুরু হবে? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে এবং এই প্রশ্নের উত্তরগুলি এখন আমাদের অপেক্ষা করে দেখার বিষয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, শেষ করার আগে আপনার জন্য প্রশ্ন, যে দলকে আওয়ামী লীগকে গণতন্ত্র ধ্বংসের দায়ে ক্ষমতার বাইরে রাখার প্রাণান্ত চেষ্টা হয়েছিল বা হচ্ছে, তারা কি এবার শুধু সরি বলেই ভোটের মাঠে ঢুকে পড়তে যাচ্ছে, নাকি এই যে ক্ষমার রাজনীতি আসলে আওয়ামী লীগকে বাঁচানোর জন্য নয়, একটা প্রশ্নবিদ্ধ নির্বাচনকে আন্তর্জাতিকভাবে বৈধ দেখানোর কৌশল, যেটি নিয়ে আমরা এতদিন কথা বলেছি, যে নির্বাচন তিনি করছেন, ইউনিক বলছেন, ঐতিহাসিক করবেন বলছেন, সেটি আসলে ভোটাররা অংশ না নিলে হবে কিনা, বিশ্ববাসীর স্বীকৃতি পাবে কিনা, এই প্রশ্নটিও কিন্তু ইউনূস সাহেবের সামনে অনেক বড় একটি পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। তাই ইউনূস কি সত্যি ন্যায় বিচার চাচ্ছেন, নাকি আন্তর্জাতিক চাপ সামলাতে গিয়ে রাজনীতির দিকটাই আসলে বদলে ফেলছেন? রায় আপনার, কমেন্টে লিখুন সে রায়ের কথা। ক্ষমা না বিচার, নির্বাচন না সমঝোতা। আচ্ছা, তারেক রহমানের নাগরিকত্ব কি? ব্রিটেন থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার সময় তাকে ট্রাভেল পাস ইস্যু করা হয়েছিল বলে সংবাদ প্রকাশিত হয়েছিল। অন্যদিকে ব্রিটিশ কোম্পানি হাউসে কোম্পানি খোলার সময় তিনি তার নিজের পরিচয়ের জায়গায় ব্রিটিশ নাগরিক হিসেবে উল্লেখ করেছিলেন। এখন বাংলাদেশে নির্বাচন করতে হলে বিদেশি নাগরিক হলে নির্বাচন করতে পারবেন না, তাকে বিদেশি নাগরিকত্ব ছাড়তে হবে। যদিও বিষয়টি ঘোলাটে, কারণ অনেকেই বলে থাকেন যে তারা নাগরিকত্ব ছেড়েছেন কিন্তু তার প্রমাণ দেখাতে পারেন না। 2024 সালের নির্বাচনে আওয়ামী লীগের নমিনেশন পেয়েও দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মী আহমেদ এই বিদেশি নাগরিকত্বের জটিলতায় নির্বাচনে অংশ নিতে পারেননি। এবারও সেই বিদেশি নাগরিকত্বের প্রশ্ন উঠেছে বিএনপির একাধিক প্রার্থীকে নিয়ে, যার মধ্যে তারেক রহমান, আব্দুল আওয়াল মিন্টুর মতো বাঘা প্রার্থীরাও রয়েছেন। আর খোদ নির্বাচন কমিশনের বিরুদ্ধে উঠেছে জামায়াত, এনসিপি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পক্ষে কাজ করার অভিযোগ। সবচেয়ে বড় কথা হলো বিএনপি সেটা টের পেয়ে কিনা জানি না, হঠাৎই নির্বাচন কমিশনে গিয়ে দ্বৈত নাগরিকত্ব নিয়ে কথা বলে এসেছে। কেন? ভয় পেয়েছে দলটি? নির্বাচন হবে না ধরেই নিচ্ছি, তারপরও এসব আলোচনাটা হওয়া দরকার, কি বলেন? নির্বাচন হবে কি হবে না তা নিয়ে বাংলাদেশে বর্তমানের রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত ঘোলাটে এবং সংঘাতপূর্ণ। দেশে বর্তমানে একটি অনির্বাচিত, অসাংবিধানিক এবং কার্যত অবৈধ ক্ষমতাসীন সরকার, যারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজেদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার নীল নকশায় মত্ত। অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে, সামাজিক অবক্ষয় চরমে এবং রাজনৈতিক পরিসর সংকুচিত হতে হতে শ্বাসরুদ্ধকর অবস্থায় গিয়ে পৌঁছেছে। এমত অবস্থায় একটি নির্বাচনের ঘোষণা এবং বিএনপির শীর্ষ নেতৃত্বের আইনি এবং সাংবিধানিক অবস্থান নিয়ে যে বিতর্ক দানা বাঁধছে, তা কেবল আইনি প্রশ্ন নয়, বরং এটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণের এক গভীর সমীকরণও। সম্প্রতি বিএনপির একটি উচ্চ পদস্থ প্রতিনিধি দল, বিএনপির নির্বাচন সংক্রান্ত কমিটি, যে তার প্রধান নির্বাচন কমিশনে গিয়ে পোস্টাল ব্যালট এবং দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে যে আপত্তি এবং উদ্বেগ প্রকাশ করেছে, তা আপাত দৃষ্টিতে সাধারণ নির্বাচনী অভিযোগ মনে হলেও এর নেপথ্যে রয়েছে সুগভীর রাজনৈতিক কৌশল এবং অস্তিত্ব রক্ষার লড়াই। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে যে ঝড় উঠেছে, তার সাথে বিএনপির এই তড়িঘড়ি ইসি সাক্ষাতের বা নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের যোগসূত্র অত্যন্ত স্পষ্ট। প্রথমে আসা যাক নির্বাচন কমিশনের ভূমিকা প্রসঙ্গে। বর্তমান অবৈধ সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা শূন্যের কোঠায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান যে অভিযোগ করেছেন তা অত্যন্ত গুরুতর। পোস্টাল ব্যালটে রাজনৈতিক দলগুলোর নাম এবং প্রতীকের বিন্যাস এমন ভাবে করা হয়েছে যাতে কৌশলে বিএনপির নাম এবং তাদের প্রতীক ধানের শীষ ভোটারদের দৃষ্টিসীমার আড়ালে চলে যায়। এটি কোনো অসাবধানতা বা বর্ণানুক্রমিক ভুল নয়, বরং এটি একটি মনস্তাত্ত্বিক কারচুপি বা সাইকোলজিক্যাল রিগিং। এই সরকার জানে প্রবাসে তাদের জনসমর্থন
নেই, তাই পোস্টাল ব্যালট বা অ্যাপের মাধ্যমে ভোট গ্রহণের প্রক্রিয়ায় তারা সূক্ষ্ম কারচুপির আশ্রয় নিচ্ছে। বাহরাইনে যে ব্যালট পেপারটা দেওয়া হয়েছে, মানে একটা ভাইরাল ভিডিওতে দেখা হয়েছে, বিএনপি সেটা উল্লেখ করেছে। তা প্রমাণ করছে যে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দেশের বাইরেও ভোটের ফলাফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্র চলছে এবং নির্বাচন কমিশন তার অংশ। তবে নির্বাচন কমিশনে গিয়ে নজরুল ইসলাম খানের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি ছিল দ্বৈত নাগরিকত্ব নিয়ে। তিনি বলেছেন, গত 15 বছরে নানা কারণে অনেককে বিদেশে যেতে হয়েছে, তাদের নির্বাচনের বাইরে রাখা উচিত হবে না। এই বক্তব্যটি বর্তমান সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি কি পরোক্ষভাবে দলের শীর্ষ নেতা তারেক রহমানের অনাগত আইনি জটিলতা মোকাবেলার ক্ষেত্র প্রস্তুত করলেন? তার মানে কি তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেছেন? কিন্তু এর আগে তো এই ব্যাপারে তাদের পক্ষ থেকে সবসময় অস্বীকারই করা হয়েছিল, তাই না? বাংলাদেশের সংবিধান এবং গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও অনুযায়ী বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে কোনো ব্যক্তি বাংলাদেশের সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য বলে বিবেচিত হন। বিএনপি নেতাদের এই হঠাৎ তৎপরতা এবং ইসিকে দ্বৈত নাগরিকত্ব ত্যাগের প্রমাণপত্রের বিষয়ে নমনীয় হওয়ার অনুরোধ জানানোর টাইমিং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি পরিষ্কার ইঙ্গিত দেয় যে দলের হাইকমান্ড এই বিষয়টি নিয়ে আইনি এবং সাংবিধানিক শঙ্কার মধ্যে রয়েছেন। ওদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রান্স প্রবাসী অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এবং অন্যান্যদের শেয়ার করা তথ্যে দেখা যাচ্ছে 2015 সালে যুক্তরাজ্যে হোয়াইট অ্যান্ড ব্লু কনসালটেন্টস লিমিটেড নামক একটি কোম্পানি খোলার সময় তারেক রহমান নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে উল্লেখ করেছিলেন। যদিও পরবর্তীতে সেটি সংশোধন করে বাংলাদেশ করা হয়েছে বলে দাবি করা হয়, কিন্তু এই সংশোধন বা নথির গড়মিল জনমনে এবং রাজনৈতিক বিশ্লেষকদের মনে প্রবল সন্দেহের জন্ম দিয়েছে। যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় বা পলিটিক্যাল অ্যাসাইলামে থাকা এবং ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করা দুটি সম্পূর্ণ ভিন্ন আইনি প্রক্রিয়া। একজন ব্যক্তি যখন রাজনৈতিক আশ্রয়ে থাকেন তখন তিনি কার্যত রাষ্ট্রহীন বা নিজের দেশের পাসপোর্ট ব্যবহারে অক্ষম হতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে তিনি স্বয়ংক্রিয়ভাবে ব্রিটিশ নাগরিক হয়ে গেছেন। ব্রিটিশ নাগরিক হতে হলে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে রানীর প্রতি আনুগত্য প্রকাশ করে শপথ নিতে হয়। প্রশ্ন হলো, তারেক রহমান কি সেই শপথ নিয়েছেন? যদি তিনি 2015 সালে কোম্পানির নথিতে নিজেকে ব্রিটিশ নাগরিক দাবি করে থাকেন, তবে সেটি কি নিছক টাইপিং এরর নাকি একটি সত্য গোপন করা? একজন শীর্ষ রাজনৈতিক নেতা যিনি দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন এবং তাকে প্রধানমন্ত্রী হিসেবে ইতিমধ্যেই অনেকে মানছেন, তার পক্ষে এমন ভুল কি গ্রহণযোগ্য? আর যদি তিনি সত্যি ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করে থাকেন, তবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী তিনি নির্বাচনে অযোগ্য। এই সত্যটি বিএনপি নেতারা জানেন বলেই কি নির্বাচন কমিশনে গিয়ে দ্বৈত নাগরিকত্বের আইনি প্যাচ খেলার চেষ্টা করছেন বা খোলার চেষ্টা করছেন তারা? মজার ব্যাপার হলো, তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান দুজনেই ব্রিটিশ নাগরিক বলে প্রমাণ রয়েছে। তারা যদি তারেক রহমানের ডিপেন্ডেন্ট হয়ে থাকেন, তাহলে তারা যে প্রক্রিয়ায় ব্রিটিশ নাগরিক হয়েছেন তারেক রহমানেরও একই প্রক্রিয়ায় ব্রিটিশ নাগরিক হওয়ার কথা, কিন্তু সে কথা হয়তো গোপনই থাকছে আপাতত। ভাইরাল পোস্টে তারেক রহমানকে সবুজ পাসপোর্টের প্রমাণ দাখিল করার অনুরোধ জানানো হয়েছে। এটি একটি আবেগ ঘন আবেদন হলেও এর আইনি ভিত্তি কিন্তু খুব শক্ত। বিগত সরকার দাবি করেছিল যে তারেক রহমান তার পাসপোর্ট লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনে জমা দিয়ে নাগরিকত্ব বর্জন করেছেন। বিএনপি বরাবরই দাবি করে আসছে যে তিনি রাজনৈতিক আশ্রয়ে ছিলেন এবং পাসপোর্ট নবায়ন করতে না দেওয়ায় তিনি তা জমা দিতে বাধ্য হয়েছেন। কিন্তু এখানে মূল সমস্যা হলো স্বচ্ছতার অভাব। পাসপোর্ট না থাকা এবং নাগরিকত্ব না থাকা এক বিষয় নয়, কিন্তু তারেক রহমান যদি ব্রিটিশ পাসপোর্টধারী হয়েই থাকেন, তবে তাকে অবশ্যই সেই পাসপোর্ট বা নাগরিকত্ব সারেন্ডার করার দালিলিক প্রমাণ দাখিল করতে হবে নির্বাচন করতে হলে। বর্তমান অবৈধ সরকার এবং তাদের নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন হয়তো তারেক রহমানকে এজন্য কিছু বলবে না বা তার সম্পর্কে জনসম্মুখে কিছু প্রকাশ করবে না, কিন্তু তারেক রহমানের রাজনৈতিক প্রতিপক্ষরা কি তাকে ছেড়ে দেবে? তারা তো তারেক রহমানকে বিদেশি নাগরিক বলে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করবেই, তাই না? বর্তমান সরকার দেশটিকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। ব্যাংকগুলো দেউলিয়া, বিচার বিভাগ পরাধীন এবং প্রশাসন দলীয় ক্যাডারে পূর্ণ। এই পরিস্থিতিতে জনগণ একটি পরিবর্তন চায়। সেই পরিবর্তনের কাণ্ডারি হিসেবে বিএনপি তারেক রহমানকে সামনে এনেছে, কিন্তু তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে এই অস্পষ্টতা বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎকে টালমাটাল করে দেবে, তাতে কোনো সন্দেহ নেই। এখনো বিষয়টি ফেসবুক পর্যায়ে আছে। দু একদিনের মধ্যেই হয়তো বিষয়টি নিয়ে মাঠ গরম করা হবে এবং এই তারেক রহমানের শত্রুপক্ষ বা নির্বাচনে তাদের প্রতিপক্ষ যারা আছেন তারা এটি
নিঃসন্দেহে জনগণের কাছে নিয়ে যাবেন এবং তারপর সংঘর্ষ অনিবার্য হয়ে উঠবে। জনগণ তাদের নেতার কাছে শতভাগ সততা এবং স্বচ্ছতা আশা করে। তারেক রহমান যদি ব্রিটিশ নাগরিক না হন তবে এখনই উপযুক্ত সময় তা প্রকাশ্যে ঘোষণা করার এবং তার দালিলিক প্রমাণ উপস্থাপন করার। আর যদি তিনি কৌশলগত কারণে নাগরিকত্ব নিয়েও থাকেন তবে সংবিধানের 66 অনুচ্ছেদের দোহাই দিয়ে তাকে আটকানোর যে ছক তার বিরোধীরা কষছে তা মোকাবিলার জন্য বিএনপিকে কেবল নির্বাচন কমিশনের ধর্ণা দিলেই হবে না, বরং আইনি এবং রাজপথের লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। তারেক রহমান কি ব্রিটিশ নাগরিক? এই প্রশ্নের উত্তর কেবল একটি হ্যাঁ বা না এর মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বাংলাদেশের আগামী দিনের ক্ষমতার রাজনীতির চাবিকাঠি। জনগণের সামনে আপন স্বচ্ছতা, সততা এবং জবাবদিহিতা নিশ্চিত করা এখন তারেক রহমানের জন্য ফরজ কাজ হয়ে দাঁড়িয়েছে। সবুজ পাসপোর্ট কেবল একটি ট্রাভেল ডকুমেন্ট নয়, এটি এদেশের মাটি, মানুষের প্রতি আনুগত্যের প্রতীক। বিদেশি নাগরিকত্বের অভিযোগ মাথায় নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া নৈতিকভাবে দুর্বল অবস্থান তৈরি করে দেবে এই পাসপোর্ট সংক্রান্ত জটিলতা। তাই সময় এসেছে ধোঁয়াশা কাটানোর, নতুবা এই একটি আইনি দুর্বলতাই হতে পারে ইউনূসের ফ্যাসিবাদী সরকারের হাতে বিএনপিকে ঘায়েল করার সবচেয়ে বড় অস্ত্র। ইউনূস সরকার তো তাই চাইছে। বিএনপি নির্বাচন কমিশনে গিয়ে যে উদ্বেগের কথা জানিয়েছে তা থেকেই বোঝা যায় ধোঁয়াশা আছে। ইউনূসের বর্তমান অসাংবিধানিক সরকার যে কোনো মূল্যে নির্বাচন বানচাল করতে চাইবে, এটা স্বাভাবিক। এখন তারেক রহমানের নাগরিকত্ব ইস্যুতে যদি সেটা করা যায় এর চেয়ে ভালো কিছু তো আর হতে পারে না, তাই না? কারণ তারেক রহমান নির্বাচনে অযোগ্য ঘোষিত হলে বিএনপি নির্বাচনে যাবে না। বিএনপি নির্বাচনে না গেলে নির্বাচন হলেও হতে পারে, না হলেও কোনো সমস্যা নেই কোনো পক্ষের। আছে বলেন? প্যাচ কিন্তু লেগে গেছে। কি ভয়ঙ্কর প্যাচ বুঝতে পারছেন? মানে স্ক্রু, গিট্টু, নির্বাচনী গিট্টু আমি এর দাম দিয়েছি। ভালো থাকুন সবাই।